আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 13 ডিসেম্বর শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ঘন কুয়াশা, শ্রীভূমিতে আজ 7 সকালে সড়ক দুর্ঘটনা, আহত 5। বদরপুরে ইয়াবাসহ গ্রেফতার 5 সরবরাহকারী। শনিবার হাইলাকান্দি আসছেন মন্ত্রী কৌশিক। জেলায় 759 পড়ুয়া পাচ্ছে ল্যাপটপ, 742 ছাত্রী স্কুটি। কাটিগড়ায় জল জীবন প্রকল্পের দুর্নীতি তুলে ধরতে গিয়ে আক্রান্ত যুবক, মামলা। মন্দির মসজিদ গির্জায় আর নতুন সমীক্ষা নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ। এক দেশ এক নির্বাচন বিলে ক্যাবিনেট শিলমোহর, শীতকালীন অধিবেশনে সংসদে পেশ, প্রতিবাদে বিরোধীরা। এবং সর্বশেষ খবরটি হলো সংসদে মেয়ের প্রথম ভাষণ দেখতে হাজির সোনিয়া গান্ধী, বোনকে স্নেহের চুমু গর্বিত রাহুলের। এবারে শুনুন বিস্তারিত খবর। 7 সকালে ঘন কুয়াশার জের শ্রীভূমি জেলার বাখরশাল বাবা হোটেলের পাশে দুর্ঘটনার কবলে একটি এল্টো গাড়ি। জানা যায় আজ 7 সকালে আইজল থেকে একটি অল্টো বাহনে 5 জন মিজু লোকজন শিলং যাওয়ার পথে শ্রীভূমি জেলার বাখরশাল বাবাওনি হোটেলের পাশে আসার পর ঘন কুয়াশার জেরে বাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। এতে বাহনে থাকা চালক সহ 4 যাত্রী গুরুতর আহত হন। এর মধ্যে মহিলা এবং একজন পুরুষ, 2 শিশুও ছিল। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শ্রীভূমি সিভিল হাসপাতালে নিয়ে গেলে আহতদের অবস্থা গুরুতর থাকায় চিকিৎসকরা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সড়ক দুর্ঘটনায় আহতদের নাম না জানা গেলেও তাদের সবার বাড়ি মিজোরাম বলে জানা গেছে। এই দুর্ঘটনার খবর পেয়ে তাদের পরিবারের লোকজন ইতিমধ্যেই শিলচরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা যায়। অপরদিকে মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল শ্রীভূমি পুলিশ। পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে বুধবার কাকবুরে বদরপুর থানার এংলার বাজার এলাকায় পুলিশের জালে আটকা পড়ল রাতাবাড়ি ও পাথারকান্দি এলাকার 5 মাদক সরবরাহকারী। অবৈধ মাদক ব্যবসায়ীরা মিজোরামের চম্পাই থেকে AS01FL 7370 নম্বরের গাড়িতে করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে আসছে। গোপন সূত্রে খবর পেয়ে এসপি পার্থ প্রতিম দাসের নেতৃত্বে বদরপুর পুলিশ এংলার বাজার এলাকায় ফাঁদ পেতে তাদের আটক করে গাড়িতে তল্লাশি চালায়। এতে ওই গাড়ির পেট্রোল ট্যাঙ্কের ভিতরে গোপন চেম্বার থেকে প্রায় 50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক 12 কোটি টাকা বলে জানা গেছে। ধৃতরা হলো রাতাবাড়ি থানা এলাকার মুলিয়ালা গ্রামের আব্দুল সাদিক, একই গ্রামের আমির উদ্দিন, কচুখাউরি গ্রামের জিয়াউল হক, রাতাবাড়ি গ্রামের কমরুল হক ও পাথারকান্দি থানা এলাকার ময়না গ্রামের এনাম উদ্দিন। অপরদিকে শনিবার হাইলাকান্দি আসছেন মন্ত্রী কৌশিক। জেলার 759 পড়ুয়া পাচ্ছে ল্যাপটপ, 742 ছাত্রী স্কুটি। রাজ্যের খাদ্য ও সামরিক সরবরাহ উপভোক্তা খনি এবং বরাক উপত্যকা বিভাগের মন্ত্রী কৌশিক রায় শনিবার হাইলাকান্দি আসছেন। তিনি এদিন বুয়ালিপুরের ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশন প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের অনুদান বন্টন করবেন। তিনি শনিবার সকাল 10টায় পড়ুয়াদের ল্যাপটপ, স্কুটি এবং সাইকেল বিতরণ কার্যসূচির সূচনা করবেন। এরপর বেলা 12:30 বিজেপি অফিসে এক দলীয় সভায় মন্ত্রী যোগ দেবেন। বেলা 2টায় তিনি শিলচর চলে যাবেন। উল্লেখ্য, আনন্দরাম বড়ুয়া পুরস্কার হিসেবে এবছর হাইলাকান্দিতে 759 জন পড়ুয়া ল্যাপটপ পাচ্ছেন। পাশাপাশি বাণীকান্ত কাকতি পুরস্কার হিসেবে 742 জন ছাত্রী স্কুটি পাচ্ছে। এছাড়া 6780 জন পড়ুয়া সাইকেল পাচ্ছে। অন্যদিকে একই স্থানে রবিবার নতুন রেশন কার্ড প্রাপকদের হাতে রেশন কার্ড তুলে দেওয়া হবে। অপরদিকে দেশের সমস্ত মন্দির মসজিদ গির্জার সমীক্ষায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। মন্দির বা মসজিদ নিয়ে নতুন করে কোনো মামলাও করা যাবে না এখনই। শীর্ষ আদালত জানিয়েছে, আগে এ সংক্রান্ত বিবাদমান মামলাগুলির নিষ্পত্তি হবে, তারপর নতুন মামলা গৃহীত হবে আদালতে। নিম্ন আদালতগুলিতে এ সংক্রান্ত মামলা এখনই তাৎপর্যপূর্ণ নির্দেশ দিতে নিষেধ করেছে সুপ্রিম কোর্ট। উপাসনাস্থল আইন মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। 1991 সালের উপাসনাস্থল আইন বদলাতে চেয়ে একাধিক মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। 3.5 বছর ধরে সেগুলির কোনো শুনানি হয়নি। বৃহস্পতিবার ছিল এই সংক্রান্ত মামলার শুনানির দিন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি PB সঞ্জয় কুমার এবং বিচারপতি KB বিশ্বনাথনের বেঞ্চে উপাসনাস্থল আইন মামলার শুনানি হয়। আদালত জানিয়েছে, এ মুহূর্তে দেশে মন্দির মসজিদ বা অন্য উপাসনাস্থল নিয়ে যত মামলা চলছে, যত সমীক্ষা চলছে তা আপাতত স্থগিত থাকবে। নিম্ন আদালত এমনকি হাইকোর্টগুলিকেও এ সংক্রান্ত মামলায় আপাতত তাৎপর্যপূর্ণ কোনো নির্দেশ দিতে নিষেধ করা হয়েছে।
নিম্ন আদালতগুলি এই সংক্রান্ত নতুন কোনো মামলাও শুনবে না। সুপ্রিম কোর্টে উপাসনাস্থল আইন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে। উপাসনাস্থল আইনের বিরুদ্ধে করা মামলাগুলিতে বৃহস্পতিবারও কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্র সরকারকে রিপোর্ট আকারে তা জানাতে হবে। উল্লেখ্য, 2021 সালের 12 মার্চ উপাসনাস্থল আইনের বিরুদ্ধে হওয়া মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এ বিষয়ে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছিল, কিন্তু কেন্দ্র নিজেদের বক্তব্য জানানোর জন্য আদালতের কাছে সময় চাওয়ায় একাধিকবার এই মামলার শুনানি পিছিয়ে যায়। এখনো তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। 1991 সালের উপাসনাস্থল আইন অনুযায়ী কোনো মন্দির, মসজিদ বা গির্জার চরিত্র পাল্টানো যাবে না। 1947 স্বাধীনতার সময় যেখানে যা ছিল তেমনটাই রাখতে হবে। কিন্তু এই আইন বদলছে সুপ্রিম কোর্টে মামলা হয়। মামলাকারীদের তরফে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ 226 অনুযায়ী হিন্দু ধর্মাবলম্বীরা প্রাতিষ্ঠানিকভাবে আদালতের কাছে তাদের ক্ষোভ জানাতে পারছেন না। ওই আইনের জন্য 1947 সালের 15 আগস্টের আগে দখলীকৃত হিন্দু ধর্মস্থানের ধর্মীয় চরিত্র পুনরুদ্ধার করা যাচ্ছে না বলেও দাবি করেন মামলাকারীরা। অপরদিকে এক দেশ এক ভোট নীতি কার্যকর করার পথে আরো এক ধাপ এগোলো কেন্দ্রের মোদী সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়ে গেল এ সংক্রান্ত বিল। সূত্রের খবর, সংসদের চলতি শীতকালীন অধিবেশনেই এ বিষয়ে বিল পেশ করতে পারে কেন্দ্র। এক দেশ এক ভোট চালু করার জন্য বুধবারও জোরদার সওয়াল করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ঘন ঘন নির্বাচন হওয়ার কারণে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন তিনি। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু করার বিষয়ে বিজেপি অনেক দিন ধরেই আগ্রহী। লোকসভা ভোটের আগে বিজেপির নির্বাচনী ইস্তাহারে এ বিষয়ে জোর দেওয়া হয়। চলতি বছর লালকেল্লা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ভাষণেও এক দেশ এক নির্বাচন নিয়ে জোর সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার যুক্তি, ঘন ঘন নির্বাচনে দেশের উন্নয়নমূলক কাজে বাধা পড়ে। প্রধানমন্ত্রী মোদী দাবি করেন, গোটা দেশ এই প্রক্রিয়াকে সমর্থন জানাচ্ছে। সব রাজনৈতিক দলগুলিকে এ বিষয়ে সমর্থন করার আহ্বানও জানান তিনি। মোদীর সেই বার্তার পর জল্পনা তৈরি হয়েছিল এনডিএ সরকারের চলতি মেয়াদেই কার্যকর হবে এক দেশ এক নির্বাচন রীতি। এ বিষয়ে সরকার পক্ষের দাবি, এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বিপুল অঙ্কের খরচ হয়ে থাকে তা অনেকটাই কমে যাবে। এ নিয়ম কার্যকর হলে সারা দেশে একসঙ্গে লোকসভা বিধানসভা নির্বাচনের আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালুর ব্যাপারে মোদী সরকারের যুক্তি, এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বড় অঙ্কের খরচ হয় তা কমে যাবে। ভোটের আদর্শ আচরণবিধির জন্য বারবার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না এবং তার সঙ্গে সরকারি কর্মীদের উপর থেকেও ভোটার তালিকা তৈরি এবং ভোট সংক্রান্ত নানা কাজকর্মের চাপ কমবে। এক দেশ এক নির্বাচনের বাস্তবতা খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্র। গত মার্চ মাসে সেই কমিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দিয়েছে, যেখানে এক দেশ এক নির্বাচনের পক্ষে সায় দেওয়া হয়েছে। যদিও বিরোধী দলগুলি শুরু থেকেই এক দেশ এক নির্বাচনের বিরোধিতা করে এসেছে। বিরোধী নেতারা অভিযোগ করেছেন, এই নীতি ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী। তবে বিরোধীদের আপত্তি নিয়ে সেভাবে মাথা ঘামাচ্ছে না মোদী সরকার। চলতি অধিবেশনের 14তম দিনে এক দেশ এক ভোটের প্রস্তাবে সায় দিল গোটা ক্যাবিনেট। চলতি শীতকালীন অধিবেশনে এই বিল পেশ করা হতে পারে সংসদে। উল্লেখ্য, আগামী 20 ডিসেম্বর পর্যন্ত চলবে অধিবেশন। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিল পাশ করিয়ে নিতে চেষ্টা করবে সরকার। অপরদিকে কাটিগড়ায় জল জীবন প্রকল্পের দুর্নীতি তুলে ধরতে গিয়ে আক্রান্ত যুবক, মামলা। কাটিগড়া হরিনগরের একটি জল জীবন মিশন প্রকল্পের কাজের দুর্নীতির তথ্য মোবাইল ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করতে গিয়ে শারীরিক হেনস্থার শিকার হলেন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে 3 ব্যক্তিকে অভিযুক্ত করে কাটিগড়া থানায় মামলা দায়ের করেন আহত যুবক হালিম উদ্দিন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল 3টা নাগাদ। অভিযোগে জানা গেছে, হরিনগর এলাকার সমাজকর্মী যুবক তথা সুরমা ভ্যালি ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক হালিম উদ্দিন বাবুইয়া নিজের মোবাইল ফোন দিয়ে হরিনগর পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজে লাগামহীন দুর্নীতি সামাজিক মাধ্যমে লাইভ করেছিলেন বলে প্রকল্পের জলমিত্র আলতাফ হোসেন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী সহ তার ভাই শাহরুল ইসলাম চৌধুরী লাইভ অবস্থা হালিম উদ্দিন বাবুইয়ার উপর ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় মারপিট। অভিযুক্ত 3 জন মিলে হালিমকে প্রচন্ড মারপিট করেছেন বলে অভিযোগ। আহত হালিম উদ্দিনের চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোক হালিমকে উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহত হালিম মারপিটে জড়িত 3 জনকে অভিযুক্ত করে
কাঠিগুড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ ঘটনার তদন্তে নামে বলে খবর রয়েছে। অভিযোগ, জল জীবন মিশন প্রকল্পের অধীন কাঠিগুড়া কেন্দ্রের বিভিন্ন গ্রামীণ এলাকায় জল সরবরাহ প্রকল্পের নির্মাণ কাজের গুণগত মান ও কাজের প্রকৃত গাইডলাইন উপেক্ষা সহ ব্যাপক দুর্নীতির খবর নিয়মিত শিরোনাম দখল করছিল। গোটা কাছাড় জেলার মধ্যে কাঠিগুড়ায় জল সরবরাহ প্রকল্পের নামে সরকারি টাকায় হরির লুট হয়েছে, যা কাছাড় জেলার তৎকালীন জেলা শাসক রোহন কুমার যা নিজেই তদন্তে নেমে স্বীকার করেছিলেন। সেই সময় জেলা শাসক কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার সহ জল সরবরাহ প্রকল্পের ম্যানেজমেন্ট কমিটিকে। গ্রাম কাঠিগুড়ার এমন বহু গ্রাম রয়েছে যেখানে জল সরবরাহ প্রকল্পের নামে দুর্নীতির সব রেকর্ড অতিক্রম করেছে। এরপরও জেলা শাসকের আংশিক তদন্ত ব্যতীত তেমন আশাপ্রদ পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে এক শ্রেণীর ঠিকাদারের কাছে পুয়াবারো হয়ে উঠে জল জীবন মিশন। বস্তুত এখনো বহু গ্রাম বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে। হরগড় জলের ব্যবস্থা কল্পে কেন্দ্র ও রাজ্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করলেও এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত ঠিকাদারের বদান্যতায় এখন পর্যন্ত অধিকাংশ পানীয় জল সরবরাহ প্রকল্প বেহাল হয়ে পড়ে রয়েছে। নল আছে তো জল নেই, আবার কোনো কোনো গ্রামাঞ্চলে প্রয়োজন অনুসারে জলের পাইপ পোতা হয়নি। জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের কর্মী ও আমলারা জল সরবরাহ প্রকল্পের নানা দুর্নীতির তথ্য সম্পর্কে ওয়াকিবহাল থাকলেও তেমন আমল দেননি বলে বিস্তর অভিযোগ উঠছে। বর্তমানে শুকনো মরশুম শুরু হয়েছে, নদী নালা পুকুর খাল বিলের জল শুকিয়ে গেছে। এতে গ্রামীণ এলাকায় সাধারণ মানুষ অপরিশোধিত জল পান করে নানা ধরনের রোগের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠতে শুরু করেছে। এদিনের মারপিটের ঘটনা আসলে দুর্নীতি চাপা দেওয়ার একটা কৌশল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। অপরদিকে সংসদে মেয়ের প্রথম ভাষণ দেখতে হাজির সোনিয়া, বোনকে স্নেহের চুমুক গর্বিত রাহুলের। বিপুল ভোটে জিতে সাংসদ হয়েছেন মেয়ে। সংসদে দাঁড়িয়ে তাবড় রাজনীতিবিদদের সামনে ভাষণ দেবেন প্রথমবার। মা হিসেবে সেই গর্বের মুহূর্তের সাক্ষী থাকলেন সোনিয়া গান্ধী। বোনের দৃপ্ত কণ্ঠে ভাষণ শুনে উচ্ছ্বসিত দাদা রাহুল গান্ধীও। সব মিলিয়ে সংসদে প্রথম ভাষণে একগুচ্ছ স্মরণীয় মুহূর্ত উপহার পেলেন ওয়ানোরের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। ভারতীয় সংবিধান সংসদে গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এদিন লোকসভায় বিশেষ অধিবেশন ছিল। সেখানেই সাংসদ হিসেবে প্রথমবার বক্তব্য রাখেন প্রিয়াঙ্কা। গৌতম আদানি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা থেকে শুরু করে নির্বাচনী প্রচারে সংবিধান বদলের হুমকি সমস্ত ইস্যুতেই মোদী সরকারকে তুলোধনা করেছেন তিনি। সাংসদ হিসেবে লোকসভায় প্রথম ভাষণ দিতে গিয়ে ২০১৭ সালের উন্নাও দর্শন এবং ২০২০ সালের হাতরসের গণদর্শনের কথা বলেন তিনি। বিজেপিকে তুপ দেখে কংগ্রেস সাংসদ বলেন, গত ১০ বছরের সংবিধানের রক্ষা কবচ দুর্বল হয়েছে। যদি এবার নির্বাচনে এনডিএ আরো বেশি আসন পেত তাহলে নিশ্চয় বদলে দিত ভারতের সংবিধান। বিজেপি যেভাবে লাগাতার তুপ দাগে জওহরলাল নেহরুকে, তার বিরোধিতা করে প্রিয়াঙ্কার পাল্টা প্রশ্ন, নেহরু কি করেছেন সেই নিয়ে না ভেবে মোদী সরকার কি করেছে সেটা নিয়ে জবাব দিক এনডিএ। দৃপ্ত কণ্ঠে প্রিয়াঙ্কার ভাষণে এদিন মুগ্ধ শাসক বিরোধী দুপক্ষই। ভাষণ চলাকালীন একাধিকবার প্রিয়াঙ্কার মন্তব্যের বিরোধিতা করে সুর চড়ান এনডিএ সাংসদরা, কিন্তু অধিকাংশ সময় চুপ করে বসে মন দিয়ে তারা প্রিয়াঙ্কার কথা শুনেন। রাজ্যসভার সাংসদ হলেও এদিন মেয়ের ভাষণ শুনতে লোকসভার গ্যালারিতে হাজির ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া। ভাষণ শেষ হওয়ার পর প্রথম বেঞ্চ থেকে উঠে গিয়ে বোনকে অভিনন্দন জানান রাহুল। প্রিয়াঙ্কার কপালে স্নেহের চুম্বন এঁকে দেন। লোকসভার বিরোধী দলনেতার সাফ কথা, প্রথম ভাষণে দারুণ কথা বলেছে প্রিয়াঙ্কা, আমার প্রথম ভাষণের চেয়েও অনেক বেশি ভালো বলেছে। কংগ্রেসের সাংসদরা প্রত্যেকে এদিন শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কাকে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।